আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাজস্ব ভবন অবরোধ, সারা দেশে কার্যক্রম ব্যাহত, রফতানিতে নেতিবাচক প্রভাব। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কাণ্ডারি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করবে প্রত্যাশা বিএনপির। ইউনূস তারেক বৈঠক জনগণকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সরকার, প্রত্যাশা জামাতের। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে মানুষের ঢল। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি, নানা অজুহাতে সময়ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এর আওতা মুক্ত রয়েছে। মূল ফটকের বাইরে সকাল থেকে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। রোড টু এনবিআর কর্মসূচির অংশ হিসেবে এতে যোগ দিয়েছে সারা দেশ থেকে আসা ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমস কর্মকর্তারা। কোনো আপোষ নয়, পূর্ণাঙ্গ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। এনবিআর ভবনে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বারবার আলোচনায় বসার তাগিদ দেওয়া হলেও আন্দোলনকারীরা তাতে সাড়া দেয়নি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তা কর্মচারীরা। তবে এই সময়ে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি সহ বন্দরে লোড আনলোড কার্যক্রম ও যাত্রী পরিষেবা স্বাভাবিক রয়েছে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁয়ে এনবিআর ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি? চলমান আন্দোলনের সমাধানের কোনো পথ কি দেখা যাচ্ছে? আমাদেরকে বিস্তারিত জানান। পুনম, সকাল থেকে রোদ বৃষ্টি উপেক্ষা করে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের যে এক দফা দাবি, তাদের চেয়ারম্যান, এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন চলছে। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন চলছে। আসলে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি রয়েছে। পেছনে তারা কোনো রকম ত্রিপল বা ছাতা দিয়ে আসলে মাথা গোজার একটা ঠাই খুঁজছেন, তবে কেউ যাচ্ছেন না। তারা বলেছেন যে তাদের যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, সেটা পূরণ না, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু যাবেন না। জানিয়ে রাখতে চাই যে আজকের যে আন্দোলন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন কর অঞ্চল থেকে কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে এসে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন মিছিল কিন্তু তারা এখান থেকে বিভিন্ন স্লোগানে তাদের দাবিগুলো কিন্তু উত্থাপন করা হচ্ছে। তারা বলছে যে কোনো আলোচনায় বসার আগে তারা তাদের যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের পদত্যাগ তারা চেয়েছেন। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু একটা বিজ্ঞপ্তি এসেছে, সেখানে বলা হয়েছে যে এনবিআর সাথে মিটিং এ কমপ্লিট শাটডাউন সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে যারা এনবিআর এর যে সংস্কার ঐক্য পরিষদ যারা আছে, তারা কিন্তু বলেছেন যে সেখানে শুধু চেয়ারম্যান এবং বোর্ডের কয়েকজন ছাড়া কিন্তু আর কেউ ছিল না। এর জন্য তারা সেই যে
অর্থ উপদেষ্টার বা অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশ যে কাজে যোগ দেওয়ার সেটাকে উপেক্ষা করে কিন্তু সকাল থেকে এই আন্দোলন চলছে এবং এক প্রকার তাদের যে অবস্থান একদম এনবিআর এর মূল ফটকের সামনে, এর ফলে কিন্তু এনবিআর অনেকটা অবরুদ্ধ হয়েছে। আমরা জানাতে চাই যে কাস্টমস, ভ্যাট ট্যাক্স এগুলো কিন্তু কর্মবিরতি একদম কমপ্লিট শাটডাউন চলছে। শুধুমাত্র বিদেশি যাত্রী সেবা যেটা সেটা কিন্তু চলমান রয়েছে। তারা জানিয়েছেন যে তাদেরকে গতকালকে অনেকটা জোরপূর্বকই আন্দোলনকারীরা জানিয়েছেন যে অনেকটা জোরপূর্বকই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এনবিআর এর বাইরে বের করে দেয়। এরপর থেকে মুশফিক, আপনাকে ধন্যবাদ। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন প্রায় ২৬০০ কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রাজধানীর একটি হোটেলে এনবিআর এর অচল অবস্থার প্রেক্ষিতে দেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। দ্রুত সংকট সমাধানের তাগিদ দিয়ে ব্যবসায়ীরা বলেন, এনবিআর আধুনিকায়নে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয়। কোনো প্রকার শর্ত ছাড়া কর্মকর্তা কর্মচারীদের কাজে যোগ দেওয়ার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা। এ সময় এনবিআর এর আন্দোলনে ব্যবসায়ীরা ইন্ধন দিচ্ছে অর্থ উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তারা। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স এবং বিডা, এই তিনটা প্রাইভেট সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটাকে এককভাবে না করে আমার এই সব সাথে একসাথে আমরা করা উচিত এবং জয়েন্ট ইনিশিয়েটিভ। আমাদেরকে ডাকলে আমরাও যাব, কিন্তু আসলে এই ধরনের রিফর্ম মেজার্সে আমাদের ওপিনিয়ন হল সেপারেট। সরকারের সিদ্ধান্তগুলো হবে অ্যাকর্ডিং টু দি নিড অফ দি সোসাইটি। আর এখানে সরকার কিন্তু এককভাবে কোনো কিছু করে নেই। এনবিআর রিফর্মের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলতেছে না, এখান থেকে দীর্ঘদিন আগের থেকে বলে আসতেছে। প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। রিজভী আহমেদ বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যেন কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি দাবি করেন, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। রিজভী আহমেদ জানান, আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এবং আমরা মনে করি, হ্যাঁ, এই বিগত যে ফ্যাসিবাদী সরকার, ভয়ঙ্কর উৎপীড়ক সেই সরকার এদেশের মানুষের অর্থ লোপাট করেছে, পাচার করেছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুতই জুলাই ঘোষণাপত্র সরকার বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা জানিয়েছেন জামাতে ইসলামীর জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণার পর তিনি এই কথা বলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল সহ মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে। গণ আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের
অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে। গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। যতদিন দেশে কোরআনের শাসন চালু না হচ্ছে ততদিন পর্যন্ত জামাতে ইসলামীর কোনো বিশ্রামের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে সাভারে ঢাকা জেলা জামাতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি একথা বলেন। নায়েবে আমির আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিনা বিচারে জামাত নেতা কর্মীদের হত্যা করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে। ঢাকা জেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন 24-এ গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ। ভোর থেকে সারা দেশ থেকে আসা কর্মীরা জড়ো হতে শুরু করে সমাবেশ স্থলে। অনেকে শুক্রবার রাতে সমাবেশের উদ্দেশ্যে রওনা করে বলে জানায় নেতাকর্মীরা। সকাল 11টার মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীর কারণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। পরে বক্তব্য শুরু করেন আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ। দুপুরে দলটির আমির সৈয়দ রেজাউল করিম সমাবেশে বক্তব্য রাখবেন। নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে সরকারের উচিত গণহত্যাকারীদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাট হাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অর্থনীতিতে পড়ালেখা শেষ করে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতি পান সামাজিক ব্যবসার দিকপাল হিসেবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হয়ে নোবেল পুরস্কার লাভ করে পুরো দেশকে গর্ব করার উপলক্ষ এনে দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই নোবেল বিজয়ী। দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। বিস্তারিত ইকরামুল হক সায়েমের রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াকু এই মানুষটি এখন লড়াই সংগ্রাম করছেন নতুন বাংলাদেশ গড়তে। শিক্ষক, সামাজিক ব্যবসার দিকপাল কিংবা নোবেল বিজয়ী, সবকিছু ছাপিয়ে তার এখন বড় পরিচয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচনার নেতৃত্ব দিচ্ছেন এই নোবেল বিজয়ী। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের আহ্বানে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অর্থনীতিতে পড়ালেখা শেষ করে পেশাগত জীবন শুরু করেন শিক্ষকতা পেশা দিয়ে। সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা, পরে ওই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। সুনাম কুড়াতে থাকেন বিশ্বব্যাপী, ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে। ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে পাল্টাতে থাকে দরিদ্র মানুষের জীবনমান। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্রতার বিরুদ্ধে লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো। তবে নিজ দেশেই 1.5 দশকেরও বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। কেবল সামাজিক ব্যবসা নয়, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করার 3 শূন্যের পৃথিবী গড়ার ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্ব বিশ্বব্যাপী জনপ্রিয় ও কার্যকর মডেল হিসাবে প্রতিষ্ঠিত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় আয়োজক সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের জয়গান গাইতেই হবে। তবে জাসদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে হটকারিতা করলে ইতিহাস ক্ষমা করবে না। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে। মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে রক্ষা করেছে। যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার নিষ্পত্তি হয়েছে, তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে, দেশবাসী আশা করে তিনি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। বিগত সময়ের মতো বেগম খালেদা জিয়া ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশে পুনরায় তিনি নির্বাচিত হবেন। নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে জড়িত সকলের বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না। এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কি সুবিধা তিনি পেয়েছেন। বিতর্কে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পার হতে চললেও এখনো ঝুলে আছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সব অংশীজনদের সাথে আলোচনা শেষ হলে চূড়ান্ত হবে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিনক্ষণ। ATN বাংলাকে এসব কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিন। তবে নতুন বাংলাদেশের ডাকসুতে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর। বিস্তারিত মাছরুল হক মুহাজিরের রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের ৯ দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেয়া। যদিও ৫ আগস্ট পরবর্তী সময়ে এই দাবি বাস্তবায়নে ছিল না বেগবান কোনো গতি। জুলাই আন্দোলনের বছর ঘনিয়ে এলেও নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। ২৯ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। গত ৬ বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে জোরালো দাবি তুলতে পারেনি ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। যে ছাত্র সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সেখানে ফুটে ওঠে। ডাকসুতে কিন্তু আসলে যে ভিসির যে একক ক্ষমতাটা রয়েছে, সেই একক ক্ষমতাটা কমিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। লোক দেখানো নির্বাচন চাই না, ডাকসু আমাদের অধিকার। কোনো রকম আনুষ্ঠানিকতার জন্য যে এটা করা হইলো কোনো মতে, এটা না। কিন্তু কবে হওয়া উচিত
ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতির সোজা সাপটা জবাব, অতি দ্রুতও নয় আবার বেশি দেরিতেও নয়। অন্যদিকে এই ডাকসু নির্বাচন আরও আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি। নিয়ম নীতি অনুসরণ করে পরবর্তীতে 1 বছর পর পর যাতে ডাকসু নির্বাচন হয়, দ্রুতও নয় বেশি দেরিতেও নয়, একটা সুন্দর টাইমলাইনে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কখনো কাদা ছড়াছড়ি হবে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দেরি করে ফেলেছে বলে আমরা মনে করি এবং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ 10 সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েকটি ধাপে সকল অংশীজনদের সাথে বৈঠক করছেন তারা। এক একজনের চাওয়া এক এক রকম, সবগুলো চাওয়াকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। জুলাই হচ্ছে কি আগস্টে হচ্ছে, এটা অংশীজনদের সাথে আলাপটা সেরে নিই। সো আপাতত কোনো সংখ্যা দেখতেছি না, আর বাকিটা উপরওয়ালার হাতে। এবছর নতুন 4টি পদ সহ মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন তার গন্তব্যে যাত্রা শুরু করলেও এখনো অজানা তার গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ এখনো দিনক্ষণ ঠিক হয়নি ডাকসু নির্বাচনের। তবে বেশ কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুললেও সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই বলছেন অন্তত এই ডাকসু নির্বাচন নিয়ে যেন কোনো তড়িঘড়ি না হয়। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আগামী আগস্ট থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2টি জোনে পরীক্ষামূলকভাবে বুয়েটের ডিজাইনে নির্মিত অটো রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিকশার চালকদের ট্রেনিং দিতে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এই কথা জানান। গণ অভ্যুত্থানে রিকশা চালকদের ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদেরকে সমাজের মূল ধারায় ফেরানো এবং রাজধানীর শৃঙ্খলা রক্ষায় সরকার এই উদ্যোগ নিয়েছে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 1 লাখ রিকশা চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই সম্পত্তি লুটের নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। তবে অভিযুক্তদের দাবি, অবৈধ কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পাহাড়ি নদী দামালিয়া ভরাট হয়ে পরিণত হয়েছে বালুর খনিতে। শুষ্ক মৌসুমে তলদেশ শুকিয়ে যাওয়ায় নদী তীরবর্তী জলিলপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছে। 2 মাস আগে উপজেলা প্রশাসন উত্তোলন করা এসব বালু জব্দ করে। সরকারি হিসেবে জব্দকৃত বালুর পরিমাণ 1,80,000 ঘনফুট, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। অনেকটা কৌশলী নদীর তীর থেকে দিনে রাতে জব্দকৃত বালু সরাচ্ছে সিন্ডিকেট চক্র। জলিলপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছনে আপনার অবৈধ বালুর ট্র্যাক দেওয়া আছে। এই বালুগুলি নদীর পার কাটা বালুগুলি তারা তুলে রাখছে। পানির স্রোতে বাংলাদেশ সৃষ্টি হয়ে যাচ্ছে, জমে জমে অনেক তলা যেতেছে আর কি পানি নিচে। আমরা এটা বাধা দেওয়ার থেকে অনেক মানুষের গায়ে রাখছে, অনেকরা এটা থেকে অবৈধভাবে বালু বেচে টাকা পয়সা খাইতেছে। স্থানীয়রা বলছেন, বালু সরিয়ে নেওয়া নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা রাজু আহমেদ। রাজু বিএনপির আহ্বায়ক, রাজু নিজেও হুমকি দামকা দিতেছে। নৌকা কেন আমরা আটকাইলাম এবং নৌকা আমরা আবার টাকা লইয়া ছাইড়ে দিছি, এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে, কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক দোষলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের। তবে তাদের সঙ্গে বিএনপির সুবিধাভোগী একটি চক্র জড়িত রয়েছে বলেও দাবি তার। ওরা আমাদের যে সুবিধাভোগী কিছু লোক আছে দলীয়, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই কাজগুলা করতেছে। আর ধরা পড়লেই আমরা আহ্বায়কের লোক, বিএনপির লোক এতটুকু আর কি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আইনশৃঙ্খলাকারী বাহিনীকে এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য তারা নিয়েছে, সেটি শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁ বদলগাছি আঞ্চলিক মহাসড়কের জন্য জমি অধিগ্রহণ করা হলেও 2 বছরও ক্ষতিপূরণের টাকা পাননি জমির মালিকরা।
এই জটিলতায় থমকে আছে সড়ক নির্মাণ কাজ। সড়ক বিভাগ বলছে ক্ষতিপূরণে ৬২ কোটি টাকা জেলা প্রশাসনের কাছে অনেক আগে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসক জানান যাচাই বাছাইয়ের কাজ চলছে, দ্রুতই চেক হস্তান্তর করা হবে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। ২ বছর আগে শুরু হয় নওগাঁ বদলগাছি আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। ১৩ কিলোমিটার এই সড়কের জমি অধিগ্রহণ শেষে বেশিরভাগ অংশের কাজ শেষ হয়েছে। তবে ঠ্যাংভাঙা মোড় থেকে কীর্তনপুর বাজার পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের কিছু জায়গায় জমি থেকে স্থাপনা সরানো বাবদ ১০% টাকা কেটে নেওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তবে কিছু কিছু জায়গার কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এদিকে ২ বছর পার হলেও জমি অধিগ্রহণের টাকা এখনো বুঝে পাননি বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই রাস্তা অ্যাকোয়ার হওয়ার পর আমরা তো জমি সরকার যেহেতু জমি নিবে আমরা জমি দিয়েও দেয়। গভর্নমেন্ট আমাদের বিল্ডিং নিয়ে নিছে, এটা নিয়ে নিব, ওনারা টেন্ডার দিবে, কিভাবে দিবে ওনাদের বিষয় সেটা। কিন্তু এই জটিলতার কারণে আমরা ১ বছর থেকে ডিসি অফিসে করতেছি। আমাদের কাগজপত্র সমস্ত জমা নিচ্ছে, নেওয়ার পর এই জমিগুলো আমাদের টাকাও দিচ্ছে না এবং আমাদের দীর্ঘদিন যাবৎ ঘুরাচ্ছে ডিসি অফিস থেকে। ক্ষতিপূরণের ৬২ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে ৫ মাস আগেই হস্তান্তর করা হয়েছে বলে জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। মহোদয়ের অ্যাকাউন্টে আমরা এই টাকা আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় এটা স্থানান্তর করেছেন নিয়ম মাফিক। যারা যে ক্ষতিগ্রস্ত যারা অংশীদারিত্ব রয়েছে, যাদের ভূমি অধিগ্রহণের আওতায় করেছেন, তারা এই টাকা চেকের মাধ্যমে ডিসি মহোদয়ের কাছ থেকে এটা ছাড় পাবেন। যাচাই বাছাই শেষে দ্রুতই চেক হস্তান্তর করার কথা জানিয়ে জেলা প্রশাসক বলেন ১০% টাকা কেটে রাখার বিষয়ে জটিলতা তৈরি হয়েছে, দ্রুতই এর সমাধানের আশ্বাস দেন তিনি। ভূমি মন্ত্রণালয় আমাদেরকে স্পষ্ট না করে দিয়েছে এই কারণে যে এটি আমাদের যে অধিগ্রহণের নীতিমালা তার সাথে সাংঘর্ষিক হবে। তারা বলেছে তারা আন্তঃমন্ত্রণালয় সভা করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। দ্রুত ক্ষতিগ্রস্তদের টাকা বুঝিয়ে দিয়ে সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবার কোরবানির ঈদের আগে ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় ট্যানারি কারখানার বেশিরভাগ মালিকরা কাঁচা চামড়া কিনতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার গুড অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম এ রশিদ ভুইয়া। সকালে সাভারের হেমায়েতপুরে বাংলাদেশ বিসিক শিল্পনগরীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অভিযোগ করেন। তিনি আরও বলেন, ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিবেশ বান্ধব না হওয়ায় অনেক বিদেশি ক্রেতা কাঁচা চামড়া ট্যানারি থেকে কিনছে না। এর কারণে লোকসানের মুখে ট্যানারি মালিকরা। এবারে আন্তর্জাতিক সংবাদ। প্রায় ১ সপ্তাহ শান্ত থাকার পর ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সংগ্রহ করলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গত ২১ জুন ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানে মার্কিন হামলার আগে গত ১৩ জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা ১২ দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। এদিকে জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে এই আদেশ দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া কিছু শিশুর নাগরিকত্ব কেড়ে নেয়া সাংবিধানিকভাবে বৈধ কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সুপ্রিম কোর্ট। যদিও ট্রাম্প সুপ্রিম কোর্টের এই আদেশকে বড় জয় বলে দাবি করেছেন। এবারে খেলার খবর। কলম্বো টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশকে মাত্র ১৩৯ রানে অল আউট করে ইনিংস ও ৭৮ রানের জয় পেল শ্রীলঙ্কা। এ জয়ে ২ ম্যাচ সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশে ২৪৭ রানের জবাবে ৪৫৮ রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচ ও সিরিজ সেরা হন পাথুম নিশাঙ্কা।
সিরিজ হারার পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। পরাগ আরমানের রিপোর্ট। ইনিংস হারের সংখ্যাটা আগের দিনই ছিল, সেটা বাস্তবায়ন হতে সময় লাগলো মাত্র 30 মিনিট। কদিন ধরে টেস্ট মর্যাদা পাওয়ার রজত জয়ন্তী উৎসব করছে বিসিবি। এমনি সময়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 22তম ইনিংস ব্যবধানে হারের খবর এলো ভারত মহাসাগরের পার থেকে। আগের 6 উইকেট 115 রান নিয়ে খেলতে নেমে দিনের পঞ্চম বলে লিটন দাসকে প্যাভিলিয়নে ফেরান প্রভাত জয়সূরিয়া। 14 রান করে বিদায় নেন লিটন। নাইম হাসানের পর তাইজুল ইসলামকে ফিরতি ক্যাচে পরিণত করে নিজের 5 উইকেট তুলে নেন প্রভাত। শেষ পর্যন্ত 133 রানে গুটিয়ে যায় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় তাইজুল ইসলামের অলরাউন্ড পারফরম্যান্সও বিফলে যায়। প্রথম ইনিংসে বাংলাদেশের 247 রানের জবাবে 458 রানে অল আউট হয়েছিল শ্রীলঙ্কা। এই জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি 9 বার বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারে লজ্জায় ফেলল লঙ্কান সিংহরা। টেস্ট সিরিজ হারের পর নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা গোদের উপর বিস্ফোরণের মতোই আসে বাংলাদেশ শিবিরে। শান্ত জানান, ক্রিকেটে আলাদা আলাদা অধিনায়ক বুদ্ধিমানের মতো কোনো সিদ্ধান্ত নয়। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি। 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। টেস্ট সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজের পালা। আগামী 2 জুলাই কলম্বোতেই 3 ম্যাচের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু দল। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি। রাজস্ব ভবন অবরোধ, সারা দেশে কার্যক্রম ব্যাহত, রফতানিতে নেতিবাচক প্রভাব। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কাণ্ডারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 85তম জন্মদিন আজ। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা হস্তান্তর করবে প্রত্যাশা বিএনপির। ইউনূস তারেক বৈঠকে জনগণকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে সরকার, প্রত্যাশা জামাতের। জুলাই গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে মানুষের ঢল। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতে সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।